আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের শেষের যে সকল মেনুগুলো আছে ওই সকল মেনুগুলো সম্পর্কে আলোচনা করব এবং আমাদের যে প্রজেক্টটি আমরা করেছি বা যে প্রজেক্টগুলো আমরা করব ওই প্রজেক্টগুলো কিভাবে ভিডিওতে কনভার্ট করতে পারি, কিভাবে সেটাকে ভিডিও হিসেবে তৈরি করতে পারি, এটার উপর আজকের ক্লাসে আলোচনা করব। গত ক্লাসে আমরা এটি তৈরি করেছিলাম। আমরা যখন ট্রানজিশনে গিয়েছিলাম, সেই ট্রানজিশন থেকে প্রিভিউর মাধ্যমে আমরা দেখেছি আমাদের কাজটা কেমন হয়েছে। আজকে প্রথমে আমরা সেই প্রিভিউর মাধ্যমে কাজটা আরেকবার দেখে নিব, তাহলে আমাদের যেখানে আসবে এখানে আমরা কি কি কাজগুলো সেট আপ করেছি। ট্রানজিশন, অ্যানিমেশন ব্যবহার করেছিলাম। অ্যানিমেশনটাও আমরা প্রিভিউ করে নেব কেমন হচ্ছে, বা কি কি অ্যানিমেশন গুলো আমরা দিয়েছিলাম এটা আমরা বের করতে পারি। এখন দেখেন, আমরা হোম মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম, ইনসার্ট মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম, ডিজাইন মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম, ট্রানজিশন সম্পর্কে আলোচনা করেছিলাম, অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করেছি। বাকি আছে আমাদের স্লাইড, রিভিউ, ভিউ এবং ফরম্যাট। স্লাইড, আমরা যে কাজটি করেছি, যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটির নাম হলো স্লাইড। সেই স্লাইডটি আমরা কিভাবে প্রেজেন্টেশন করব, মানুষের সামনে কিভাবে উপস্থাপন করব, সেটার একটা সেট আপ আছে। কোন পেজের পরে কোন পেজটা আসবে, কেননা আমার একটা লেকচার শিট বড় করে তৈরি করা হয়েছে। ঘটনাক্রমে আমাকে বলা হয়েছে যে আপনার লেকচার টাইম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বা 1 আওয়ার। আপনাকে টাইম লিমিট দিয়েছে। আপনাকে যখন টাইম লিমিট দেওয়া হয়, আপনি তখন চিন্তা করলেন আমার টোটাল লেকচার টাইম হলো আমার টাইম লিমিট থেকেও বেশি। তখন আপনি কি করবেন? আপনি তো এক পেজ নয়, বিশাল হিস্টোরি আপনি এখানে তুলে ধরেছেন। অবশ্যই তখন আপনাকে কি করতে হয়? অবশ্যই তখন আপনাকে কি করতে হয়? সামারি তৈরি করতে। এই পূর্ণাঙ্গ ডকুমেন্টারির একটা সামারি আপনাকে তৈরি করতে হবে, যাতে আপনি আপনার সেই সামারি দিয়ে আপনি সেই টাইম লিমিটটা মধ্যে কাজটা কমপ্লিট করতে পারেন, লেকচারটা কমপ্লিট করতে পারেন। সেই স্লাইড শোর মাধ্যমে আমরা আমাদের এই কাজগুলো করতে পারি। দেখা যাচ্ছে এখানে স্টার্ট স্লাইড শো, স্টার্ট স্লাইড শো, সেট আপ, মনিটর, স্টার্ট স্লাইড শো। আমার স্লাইডটা কিভাবে দেখাবে এটা আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো? দেখাইতে। ফ্রম বিগিনিং এ যদি ক্লিক করি তাহলে সব কিছু আমাকে দেখাবে। ফ্রম কারেন্ট স্লাইড যদি হয়, শুধুমাত্র যেই পেজটার মধ্যে আমি উপস্থিত থাকবো, কার্সর পয়েন্টটি থাকবে, কেবল ওটি যদি আমি দেখাতে চাই তখন আমাকে ফ্রম কারেন্ট স্লাইড। ব্রডকাস্ট স্লাইড মানে হলো আমার ইন্টারনেটের মাধ্যমে আমি এটাকে দেখাইতে চাই। কাস্টম স্লাইড শো মানে হলো নির্দিষ্ট কিছু আমি দেখাতে চাই। কাস্টম যখন যাব, কাস্টম শোতে ক্লিক করব, দেন নিউর মাধ্যমে আমার পেজ গুলোকে আমি উল্লেখ করে দিই। আমার এখানে স্লাইড আছে কয়টা? কয়টা দুইটা। slide? দুইটা স্লাইড। আমার এখানে যদি আর অনেকগুলো স্লাইড থাকতো,
তখন সবগুলো স্লাইড এখানে শো করতো। দেন আমি অ্যাড এর মাধ্যমে ক্লিক করে করে সেই স্লাইড গুলোকে ডান পাশে আনতাম। কেন আনতাম? আমার স্লাইড আছে 30টা, আলোচনার টাইম হলো 20টা। তাহলে কোন কোন পেজ গুলো আমি আলোচনা করব, স্টেপ বাই স্টেপ যদি আমি সেট আপটা উপস্থিত করে ফেলতে না পারি, তখন আমার আলোচনা করাটাও কি হয়ে যাবে বলেন? আমার আলোচনাটার মধ্যে একটা সমস্যা তৈরি হবে, অগোছালো হবে। অগোছালো হয়ে যাবে। আমি কোনটার পর কোনটা আলোচনা করব, তখন কিন্তু এই আলোচনার সময় এটা ডিসাইড করতে পারবো না। পারবো? পারবো না। হ্যাঁ স্যার। জন্য আমাকে কি করতে হবে, যখন আমাকে টাইম বলে দিবে তখন আমি এখান থেকে 5টা মিনিট, 10টা মিনিট অর্থাৎ যে পরিমাণ সময়টা পাবো, এই পরিমাণ সময়ের মধ্যে আমার সেট আপ, কাস্টম স্লাইড শোর সেট আপের মাধ্যমে আমি কি করব, এটা পেজ গুলোকে মার্ক করে দিব। আমার প্রথমেই অবশ্যই থাকবে আমার প্রথম পেজ, কি কি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হতে পারে সেগুলো থাকলো, কোন কোন পয়েন্ট গুলো আমি বাদ দিব সেগুলোকে বাদ দিয়ে যে সকল পেজ গুলো আমি আনতে চাই ওই সকল পেজ গুলো আমি নিয়ে আসবো। দেন ওকে বাটন প্রেস করবো। এর মধ্যে যদি আমি এখানে একটা নাম দিয়ে দিই, প্রোগ্রামের নাম দিয়ে দিলাম, যেই প্রোগ্রামের মধ্যে আমি আলোচনা করব সেই প্রোগ্রামের নাম দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এটা বের করাটা আমার জন্য কি হবে, ক্লিয়ার? সহজ। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এরপর আসেন সেট আপ স্লাইড শো। আমার যে স্লাইডটা শো করবে সেক্ষেত্রে আমার কিছু সেট আপের কাজ থাকে। মানে সেট আপের কাজ থাকে মানে হলো, কিছু কিছু ইয়েতে দেখবেন, অ্যাড সেন্টার গুলো দেখবেন যেগুলোতে ইয়া হয়, দেখানো হয় এবং সেম জিনিসটা আবার পুনরাবৃত্তি হয়, রিপিট হয়। এই যে রিপিটটা হয় অটোমেটিক ভাবে, যেটা মার্ক করা লাগে না, এমনটা যদি করে রাখতে চান, তো সেক্ষেত্রে সেট আপ শোতে যেতে হবে এবং শো অপশন, শো অপশনের মধ্যে দেখতে পারবেন লোড কন্টিনিউসলি আনটিল স্কেপ বাটন। ঠিক আপনি এটার মধ্যে যদি টিক মার্ক দিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত কিবোর্ডের স্কেপ বাটনটা, ইএসসি বাটনটা বাম পাশের, কিবোর্ডের বাম পাশে সবার উপরে বাম পাশে যে কোনার যে বাটনটা আছে, ইএসসি বাটন যেটাকে বলে স্কেপ বাটন, স্কেপ বাটনে যতক্ষণ পর্যন্ত প্রেস না করব ততক্ষণ পর্যন্ত এটি চলতে থাকবে। এটা হলো একটা অপশন। সেট অপশন হলো শো স্লাইড। আমি এখানেও অটোমেটিক ভাবে যদি ওই পেজ গুলো আমি পুনরাবৃত্তি করতে চাই, কত নাম্বার পেজ কত নাম্বার পেজ আমি এখানে লিখে দিতে পারবো। কত নাম্বার পেজ কত নাম্বার পেজ কি করবো, এখানে লিখে দিতে পারবো। যেমন 1 থেকে 4 নাম্বার, 1 থেকে 4 নাম্বার ম্যানুয়াল স্লাইড, ম্যানুয়াল সিস্টেম যদি আমরা ইয়ে করতে চাই সেটা করতে পারবো। বাট এইটা তেমন একটা আমাদের দরকার, কেন দরকার হয় না আসলে আমাদের? দরকার হয় হলো যে আমি কোন কোন পেজ গুলো নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমার কাস্টম স্লাইডের মধ্যে এটি করা হয়। এখানের মধ্যে যতটুকু করা হয় সেটা হলো শুধুমাত্র এই যে শো অপশন, শো উইথ, উইদাউট নিরেশন, শো উইদাউট অ্যানিমেশন, মানে অ্যানিমেশন হবে না, শুধুমাত্র দেখাবে। এই ধরনের কোনো যদি শো করতে চান সেক্ষেত্রে আমি এত কষ্ট করে অ্যানিমেশন দিলাম, কেন অ্যানিমেশন হবে? অবশ্য করতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, কন্টিনিউসলি হ্যান্ডেল স্কেপ বাটন, এটার মধ্যে টিক দিতে হবে। কেন? আমি শুধু একটা ইয়েটাকেই, এই স্লাইড, আমার এই স্লাইডটাকে আমি বারবার দেখাতে চাই। মানে হলো আমার চেম্বার, আমার কাস্টমার কেয়ার, ক্লায়েন্ট আসবে, একই জিনিসগুলো আমাকে বারবার ক্লায়েন্টের সামনে দেখাবে। এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে করতে হবে। যেমন আমি এটার মধ্যে টিক মার্ক দিয়ে ওকে বাটন প্রেস করলাম। এবার যদি আমি ফ্রম বিগিনিং ক্লিক করি, দেন ওকে বাটন প্রেস করি, এখন দেখেন ফুল স্ক্রিন আমাকে দেখে, কোনো প্রোগ্রাম আমাকে দেখাচ্ছে না, কোনো প্রোগ্রাম নেই। আমার এটা ওপেন হয়েছে, তারপরে আমার আরেকটা অপশন আসবে, আরেকটা অপশন আসবে, আরেকটা অপশন আসবে, এইভাবে আমার আসতে থাকবে, আস্তে আস্তে চলে যাবে, আবার আসবে, আস্তে আস্তে চলে যাবে, আবার আসবে। এটা সেকেন্ড পেজ কেন আসলো? আমার এই ফাইলের মধ্যে সেকেন্ড পেজটা আছে।
আমি কিন্তু এখানে কাস্টম পেজটাকে মার্ক করি নাই। কাস্টম পেজটা কি করি নাই, মার্ক করি নাই। যার কারণে আমার এটা আসছে। আমি কিবোর্ড থেকে স্কেপ বাটন দিলাম, সেট আপ শো দিলাম, এখান থেকে আমি দিলাম 1 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ দিলাম, ওকে বাটন প্রেস করলাম। এবার আমি আবার এটাতে ক্লিক করলাম। এখন দেখেন, আবার সেম 1 নাম্বার পেজটাই আমাকে দেখাচ্ছে। এইখানে আমার কিছু হাতের কাজ ছিল। আমি কিন্তু ইন্টার বাটন দিয়ে দিয়ে আমার একটা একটা লেখাগুলো একটা একটা অ্যানিমেশন গুলো কিবোর্ডে ইন্টার বাটন। কেন ইন্টার বাটন দিয়ে করি? আমার আরেকটা অপশন সেট আবার বাকি আছে, যেটি হলো আমার যেটি কি আমার অটোমেটিক ভাবে চলবে। সেই অটোমেটিক ভাবে চলার জন্য আমি আমার ওই অপশনটা কি করি নাই, সেট করি নাই। আমার ওই অপশনটা কি করি নাই, সেট করি নাই। সেটা আমি কোথায় পাবো? সেটি পাবো আমার ট্রানজিশন। কোথায়? ট্রানজিশন। ট্রানজিশন যেখানে আমরা সাউন্ডটাকে অ্যাড করি, ঠিক তার ডান পাশে লেখা আছে দেখুন, অন মাউস ক্লিক। মানে ক্লিক করে করে আমার অপশন গুলো আন। অনেক সময় দেখা গেছে যে এটি পয়েন্ট আকারে, অনেকগুলো অ্যানিমেশন আছে যে পয়েন্ট আকারে আলোচনা করে। সেই কখনো পয়েন্ট গুলো একটা স্কিপ মানে স্টেপ স্টেপ আনতে হয়। আলোচনা শেষ হলে তারপরে আনতে হয়। তা আপনি আলোচনা করছেন, এর মধ্যে এটা এসে চলে গেছে, এমনটা যদি হয়, দেখা গেছে আপনার গিয়ে তালের সাথে আপনার কাজটা মিললো না। এই কারণে এই ধরনের ক্যাটাগরি কাজগুলো এই টিক মার্কটা দেখতে হয়। আমি যদি এটা টিক মার্কটা উঠিয়ে দিই, যদি আফটারের মধ্যে ক্লিক করি, এবার যদি আমি আমার স্লাইড শো থেকে যদি ফ্রম বিগিনিং ক্লিক করি, তখন কি হবে? আমার মাউসে ক্লিক করা লাগবে না, কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করা লাগবে না। অটোমেটিক ভাবে আমার এটা আসছে। অটোমেটিক ভাবে কি এটা আসতে থাকে। এরপর আসেন, অ্যানিমেশন গেল, স্লাইড শো গেল। স্লাইড শোর মধ্যে যে আমাদের হাইট, কোন স্লাইড যদি আমি হাইড করে রাখতে চাই, সেটা আমি হাইড করতে পারবো। হাইড হয়ে গেছে এটা, এটা হাইড দরকার না আমার। এরপরে রেকর্ড স্লাইড শো প্রয়োজন নেই আমার, নেরো স্লাইড মিডিয়া এগুলো আমাদের প্রয়োজন হবে না। এরপর আসেন রিভিউ, সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, এটা দরকার নেই এখানে। রিভিউর এখানে দরকার নেই। প্লেলিং, রিসার্চ, তারপর ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ, কমান্ড, এগুলো কিছুই আমার এখানে দরকার হয় না, প্রয়োজন নেই, কখনো লাগে না। এটা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল লাগে, তাও খুব কম, তেমন একটা। ভিউ, ভিউর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন ভিউ। মানে আপনি পেজটাকে কিভাবে দেখে দেখে কাজ করতে চান। যেমন নর্মাল আছে, স্লাইড শর্টার, দেখেন এটা একটা অপশন। নোট পেজ, রিডিং পেজ, আপনি কোন ভাবে রেখে এটিকে কাজ করতে চান, সেটাই হলো এই প্রেজেন্টেশন ভিউ, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, এক্সেল আমরা দেখেছি। মাস্টার ভিউ, স্লাইড মাস্টার, মানে আপনি এটাকে কিভাবে দেখাইতে চান। একটা হলো এখান থেকে অপশন আছে, আর একটা হলো আপনি এখান থেকেও দেখাইতে পারবেন। এটা আমাদের দরকার নেই, ক্লোজ করে দিলাম। তারপর আসেন হলো রিভিউ, বললাম ভিউ। ভিউর মধ্যে আমার অপশন হলো গেল স্লাইড শো। সেখানের মধ্যে দেখা যাচ্ছে রোলার, গাইডলাইন, গাইড, এগুলো যদি আমার আনা দরকার হয় আমি আনতে পারবো, অথবা উঠে দেওয়া দরকার হলে আমি উঠে দিতে পারবো। ডিরেকশন, অ্যারাবিক, অ্যারাবিক অথবা জেনারেল, এই ক্যাটাগরির কাজগুলো ডিরেকশন। লেফট টু রাইট, রাইট টু লেফট, মানে ডান দিক থেকে হবে না বাম দিক থেকে হবে, এই ধরনের কাজগুলো। আমরা যেহেতু বর্তমানে বাংলা কাজ করেছি, এর জন্য লেফট টু রাইট ক্লিক করা আছে। জুম, যদি জুম করতে চান, ফিট উইন্ডো, বড় ছোট করতে চান, বড় ছোট করে দেখতে চান, মানে কাজে থাকা অবস্থায় আর কি। কাজে থাকা অবস্থায় আপনি যেটা বড় ছোট করতে দেখতে চান সেটা করতে পারবেন। ফিট উইন্ডো, অ্যাকচুয়াল সাইজটা চলে আসবে। আপনার এই কাজটা রঙিন করা আছে, আপনি যদি বলেন এটাকে সাদা কালো করবেন, সাদা কালো করবেন। ব্যাক টু কালার,
আবার গ্রে স্কাল, এখানে অনেক অপশন আছে, মানে সাদা কালোর মধ্যে আর কি। আপনি ক্লিক টু কালার ভিউতে নিয়ে আসেন, তাহলে পুরোপুরি অবস্থায় ফিরে আসবে। এরপর আছে অ্যারেঞ্জ অল, এগুলো আমার দরকার নাই। ম্যাক্রো সুইচ উইন্ডো, আমার এখানে কয়টা ফাইল ওপেন করা আছে সেগুলো দেখার জন্য। ফরম্যাট, আমার এখানে কিছু ফরম্যাট চেঞ্জ করতে চাইলে করতে পারবো, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড। মানে টেক্সট বক্স, লেখা, লেখা সাইজ, লেখা বোল্ড ছোট করা ইত্যাদির কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আবার যে টেক্সট বক্স সংক্রান্ত আছে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে একটা টেক্সট বক্স তৈরি করা হয়। সেই টেক্সট বক্স তৈরি করার পরে টেক্সট বক্সের চারপাশে, টেক্সট বক্সের ভিতরে লেখা, লেখার বা চারপাশে, লেখার ভিতরে ইত্যাদি যে রঙের কাজগুলো করা হয়, কালার কত কাজগুলো করা হয়, সেম কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। একদম হুবহু এই মেনুটা মাইক্রোসফট ওয়ার্ড সেম। এটা হলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে আমরা যেতে জানলাম, আমরা ইনসার্ট সম্পর্কে আলোচনা করেছি, ডিজাইন সম্পর্কে আলোচনা করেছি, তারপর ট্রানজিশন সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমাদের আলোচনা ছিল অ্যানিমেশন সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। তারপর আছেন স্লাইড শো সম্পর্কে আলোচনা হয়েছে, রিভিউ সম্পর্কে আলোচনা হয়েছে, ভিউ সম্পর্কে আলোচনা হয়েছে। তো সবশেষে দেখেন, মোটামুটি আমরা যে কাজগুলো দেখেছি বেশিরভাগ যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এটা কিন্তু দেখেন। না না না, আমি দেখলাম ব্লক সারি দিয়েছে আলোচনা না করি, একবার এইটার উপর যদি অশৈলী কাদের গান চাই না। আমি বললাম সোহাগ হাবিব, এই হাবিব তো সোহাগের সামনে দেখাবেন হাবিব। সোহাগের নীতি খারাপ আছে। আমি বললাম আর দুটো ঠান্ডা দেখেছে 3 দিন ধরে দেখি করেছে। আমরা যে কাজটা কমপ্লিট করলাম, সে কাজটা কমপ্লিট করার পেছনে আমরা হয়তো 30% নতুন কিছু শিখেছি, বাকি 70%ই আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল থেকে শিখে আসছি। যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ভালো করে শিখেছেন তাদের জন্য এটা সহজ। যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল শিখেন না ভালো করে, অবশ্যই সেটা ধরে নেবেন। তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আপনার জন্য সহজ হবে। মাইক্রোসফট পাওয়ার খুব মজার একটা সফটওয়্যার, খুব সহজ একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা আমাদের যে লেকচারের যে প্রেজেন্টেশন শিটটা আছে, স্লাইড গুলো আছে, এগুলোকে আমরা তৈরি করতে পারবো। আমাদের পণ্যের ইয়েগুলো নিজেরাও অ্যাড তৈরি করতে পারবো। চাইলে নিজেদের যে কোনো ছোটখাটো মাদ্রাসার অ্যাড, মাদ্রাসার ইয়েগুলো, নিজেদের পণ্যগুলো, ছোটখাটো অ্যাড, ভিডিও ইত্যাদি গুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে এই কাজটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করব, সেটা হলো আমাদের ফাইল মেনু থেকে সেভ অ্যান্ড সেন্ডে যেতে হবে। ফাইল সেভ অ্যান্ড সেন্ডে গেলে আমরা সেখানে দেখতে পারবো ক্রিয়েট এ ভিডিও। যখন ক্রিয়েট ভিডিও ক্লিক করবো, আরেকটা অপশন চালু হবে এখানে, ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিওতে আপনারা ক্লিক করবেন। আপনি যখন ক্রিয়েট ভিডিও ক্লিক করবেন তখন লোকেশন, এখানটা লোকেশন চাবে, কোথায় রাখতে চান। যেমন আমরা এই নামে দিতে চাই, কি নামে রাখতে চাই সেটা আমরা একটা নাম দিয়ে দিলাম। দেন সেভ বাটন ক্লিক। আমরা যখন সেভ বাটন ক্লিক করব তখন আমাদের এই কাজটা এইখানে দেখতে পারবেন যে কনভার্ট হচ্ছে। দেখেন, ক্রিয়েটিং ভিডিও, ভিডিও তৈরি হচ্ছে। কিসের থেকে? আমি যে কাজটা করেছি সেই কাজ থেকে। আমি যে কাজটা করলাম, কমিউনিটি ক্লাব, দক্ষ জনশক্তি তৈরি, এক সফল প্ল্যাটফর্ম, এই যে কাজটা করলাম সেই কাজে একটা ভিডিও তৈরি হচ্ছে। ভিডিও যখন তৈরি হয়ে যাবে তখন আমরা আমাদের স্ক্রিনের মধ্যে সেই ভিডিওটা পাবো। এরপর কাজ কি? এরপর চাইলে আপনি মোবাইলে এটাকে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন, চাইলে আপনার পোস্ট করতে পারবেন। আপনি চাইলে ওই ভিডিওটাকে আর যদি আপনি আপনার মোবাইলে গিয়ে যদি আরো এডিট করতে চান, প্রফেশনালি যে ভিডিও এডিট গুলো আছে সেগুলো করতে চান, সেটা করতে পারবেন। সাউন্ড দিলেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলেন, ইত্যাদি ভাবে এখান থেকে করতে পারবেন। বাট অনেক সময় দেখা গেছে এখানে ভিডিও গুলো বড় হয়ে যাওয়ার কারণে আপনার কম্পিউটারের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী ভিডিওটা ক্রিয়েট হতে সময় লাগে। যেমন আমাদের 2 লাইনের আমরা একটা ভিডিও তৈরি করেছি, এইটা ক্রিয়েট হয়ে গেছে 1-2 মিনিট বা 1 মিনিট সময় লেগেছে। তো আপনি যত বড় ভিডিও করবেন তত বড় সময় লাগবে।
যেমন আমরা এখানে দেখা যাচ্ছে এটা সাইজ হলো 16 সেকেন্ড। 16 সেকেন্ডের একটা সাইজ দেখা যাচ্ছে 20.1 MB। আমরা ডাবল ক্লিক করি, এখন দেখেন সরাসরি ভিডিও থেকে আমরা দেখতে পারবো। এখন দেখেন এই যে আমরা ইয়েটা করলাম, আমাদের সেকেন্ড একটা পেজ ছিল, সেই সেকেন্ড পেজটাও কিন্তু আমাদের এটা কি হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন করব এটা, এটা মাথায় রাখ। আমি এটাকে কেটে ফেললাম। এবং সেকেন্ড পেজটাকে দেখেন, সেকেন্ড পেজটা কিভাবে কাটবো। সেকেন্ড পেজটা কাটার জন্য সেকেন্ড পেজের উপর রাইট বাটন ক্লিক করব ডিলিট। যদি আমাদের এই পেজটা ডাবল দরকার হয় তাহলে ক্লিক করতে হবে নিউ স্লাইড অথবা ডুপ্লিকেট স্লাইড। তখন আমাদের এটি তৈরি হবে। আমরা এটাকে ডিলিট করতে চাই, ডিলিট স্লাইড ক্লিক। এখন দেখেন আমার একটা পেজ, এটাকে আমি সেভ করে নিলাম, সেভ। এবং এটাতে আমি ভিডিও আবার কনভার্ট করতে চাই, ক্লিক করলাম ক্রিয়েট, ক্রিয়েট ভিডিও। তো এই ছিল আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম শেষ করব, তারপরে ক্লাসে আমরা চলে যাব আমাদের ইন্টারনেট এবং উইন্ডোজ মাল্টিমিডিয়া সিস্টেমে। আগামী কয়েকটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সবাই নিয়মিত উপস্থিত থাকবেন এবং ক্লাস শেষে পরীক্ষা হবে। পরীক্ষার পরেই আপনাদেরকে ব্যাকআপ ফাইল দেওয়া হবে, বিভিন্ন ধরনের ফন্ট, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ফরম্যাট গুলো আপনাদেরকে দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে আপনারা যে সকল কাজগুলো করেন ওই ধরনের কিছু ফরম্যাট, ওই ধরনের সাপোর্টিং কিছু ফন্ট, সফটওয়্যার ইত্যাদিগুলো আপনারা সেই ব্যাকআপ ফাইলে পাবেন। অবশ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করার পরে গিয়ে আপনার ব্যাকআপ ফাইলগুলো পাবেন। সবাই এই পরবর্তী ক্লাস, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা প্রথম ক্লাস থেকে প্রত্যেকটা বিষয়গুলো একটু ভালো করে একটা নজরে নিয়ে আসবো। দেন আপনাদের নোটবুকের মধ্যে এটাকে এন্ট্রি করে রাখবো। কেন এন্ট্রি করে রাখবো? যখন পরীক্ষা আসবে তখন আপনাদের কাজে লাগবে। কেননা প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত ভাবে থাকবে, উত্তরগুলো সংক্ষিপ্ত ভাবে দেওয়ার জন্য সেই সংক্ষিপ্ত উত্তরগুলো অবশ্যই আপনার ডায়েরিতে যদি সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকে তাহলে উত্তর দেওয়াটা আপনার জন্য সহজ হবে। আজকে ক্লাসে এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। প্রশ্ন ছিল জি বলেন। এই পাওয়ার পয়েন্টের মধ্যে যে আমাদের ফ্রন্ট, বাংলা ফ্রন্ট যদি চেঞ্জ করতে যাই দেখা যায় আসলে কোনো তেমন একটা চেঞ্জ হয় না ফন্ট কালার থাকে সেকেন্ড মধ্যে। সাধারণত যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনেকগুলো ভার্সনের ক্ষেত্রে আপনার ইউনিকোড ফন্ট গুলো সাপোর্ট করে। সাধারণত ইউনিকোড ফন্ট গুলো সাপোর্ট করে, আর অনেক ফন্টই মিস করে। এর জন্য আপনার ফন্ট আপনার কালেকশন থাকতে হবে। হ্যাঁ, যে জি, ফন্ট কি ডাউনলোড করা যায় নাকি? হ্যাঁ ডাউনলোড করা যাবে অথবা আপনার ব্যাকআপ যে ফাইলগুলো দিব সেখানে আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করুন। আরেকটা প্রশ্ন ছিল, এখানে কি আমাদের সাইজের কোনো ইয়া থাকবে না? না, আমাদের যতটুকু। এখানে কোনো সাইজ থাকবে না। যদি কনভার্ট করতে হয় তাহলে আলাদা কনভার্টার লাগবে, সেই কনভার্টার দিয়ে কনভার্ট করে তারপর মোবাইলে অথবা আপনাদের ফেসবুকে পোস্ট করতে হবে। জি ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।